তাহলে দেখো এগুলো সলভ করবা কিভাবে। পলির বর্জন নীতি অনুসারে কোনটি সম্ভব অথবা অসম্ভব? প্রথমটা সম্ভব। একটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে স্পিন বিপরীতমুখী, এখানেও তাই, এখানে একটা ইলেকট্রন থাকলে যে কোনো স্পিন হতে পারে, হয় প্লাস হাফ বা মাইনাস হাফ। তাহলে এটা কি সম্ভব। তারপরেরটা এটা সম্ভব নয়, কারণ একটা অরবিটালে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইলেকট্রন আছে। পলির বর্জন নীতি অনুযায়ী কখনোই তিনটা ইলেকট্রন থাকা সম্ভব নয়। তারপরে সিতে আমরা দেখতে পাচ্ছি এটা তো পূরণ হয় নাই, আবার এখানে একই মুখী স্পিনে দুইটা ইলেকট্রন আছে। তাহলে সি অসম্ভব। সম্ভব, অসম্ভব, অসম্ভব, এটা কই সম্ভব? S3, হ্যাঁ অসম্ভব। S3 দেখা যাচ্ছে উপশক্তি স্তর সর্বোচ্চ এস উপশক্তি স্তর দুইটা ইলেকট্রন রাখতে পারে, এটা অসম্ভব, কারণ পি সর্বোচ্চ 6টা রাখতে পারে, 7টা আছে ওখানে। হ্যাঁ এটা সম্ভব, এটা সবই ঠিক আছে। কি বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে এভাবে। এবার আমরা এই কোশ্চেনটা সলভ করব। উদ্দীপকের এল শক্তি স্তরের এস অরবিটালে, এই যে এল এর এস অরবিটালে এবং এম শক্তি স্তরের এস অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। এক্ষেত্রে ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। দেখো তো লিখতে পারো কিনা এটার অ্যান্সার। তাহলে দেখো কিভাবে সলভ করবা এটা। ধরো এখানে দুইটা ইলেকট্রনের কথা বলছে না, একটা ধরলাম E1 আর একটা ইলেকট্রন ধরলাম E2। দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ N, L, M, S বের করতে হবে। প্রথম ইলেকট্রনটা কোথায় আছে? এল শক্তি স্তরের এস অরবিটালে, এল শক্তি স্তরের এস অরবিটালে। তাহলে আমরা এই যে এখানে লিখি এল এর এসে আছে এই প্রথম ইলেকট্রন। তাহলে এল শক্তি স্তরে থাকলে এন এর মান কত? 2। এসে থাকলে এল এর মান কত? 0। এল সমান 0 হলে এম সমান 0। এস আপাতত রাখলাম এখানে। এরপর দেখো দ্বিতীয় ইলেকট্রন এম শক্তি স্তরের এস অরবিটালে ঘুরছে। এম হলে এন এর মান 3, এস হলে এল এর মান 0, এম এর মান 0। আচ্ছা এখন দেখো আমি এসটা বাদ রাখলাম এই কারণে, দেখো এখানে কি বলছে, অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। তার মানে এই দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা হয় উভয়েরই প্লাস হাফ হবে অথবা উভয়েরই মাইনাস হাফ হবে। এখন যদি তুমি প্লাস হাফ দাও উপরেরটা, নিচেরটাও প্লাস হাফ দিতে হবে। যদি উপরেরটা মাইনাস হাফ দাও, নিচেরটাও মাইনাস হাফ দিতে হবে। যেহেতু এখানে বলা আছে একই দিকে ঘুরছে, তাহলে আমি এখানে প্লাসই দিলাম, প্লাস হাফ প্লাস হাফ। এইবার আমরা টেস্ট করব এই দুইটা ইলেকট্রন আসলেই পলির বর্জন নীতি মেনে চলে কিনা। তো এটা টেস্ট করতে হলে আগে তো পলির বর্জন নীতি জানা থাকতে হবে। পলির বর্জন নীতি কি? পলির বর্জন নীতি হলো একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না বা হুবহু একই হতে পারে না। তাহলে আমরা দেখি এই যে শুরুতেই দেখি অমিল পাওয়া গেল, একই না। বাকি তিনটা একই আছে, কিন্তু এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই না। তার মানে এরা পলির বর্জন নীতি মেনে চলে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আগে 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করবা, তারপর পলির বর্জন নীতি লিখবা, লিখে বলবা যেহেতু এদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন, সুতরাং এরা কি পলির বর্জন নীতি মেনে চলে।
আচ্ছা, এবার তোমরা এটা নিজেরা করো। E1 ও E2 এর ক্ষেত্রে পলির বর্জন নীতি প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো। তাহলে কি করবা এখানে? E1 আর E2 এই যে আগের মতোই, E1 E2 NLMS। E1 ইলেকট্রনের n এর মান, l এর মান, p হলে l এর মান 1, m এর মান দেখো, m এর মান তোমরা এইভাবে লিখবা, m এর মান 3টা আসবে না? তাহলে তুমি -1 0 +1, 3টা মান আসে দেখেই তো এই যে এখানে 3টা অরবিটাল দেওয়া আছে। তাহলে +1, আর তোমাদেরকে বলছিলাম তীর যদি নিচের দিকে থাকে আর উপরে থাকলে +1 ধরবা, তাহলে এটা কি দেব? -1। এবার E2 4 0 0 +1। তাহলে দেখো এখানেও কিন্তু কোয়ান্টাম সংখ্যা হুবহু কি মিলছে? অনেক কিছুই মেলে নাই এখানে, n মেলে নাই, l ও মেলে নাই, m ও মেলে নাই, s ও মেলে নাই। তাহলে এরা কি পলির বর্জন নীতি মেনে চলে। দেখো কেউ যদি এখানে +1 অথবা -1 অথবা 0 লেখে তাও হবে, হ্যাঁ, কিন্তু সমস্যা হলো আমাদের দেশে এই বইগুলা এগুলো ক্লিয়ার করে নাই, তারা জাস্ট একটা বসায়। কোনটা? এটা তীরের মাথা উপরে না? কি আমার কথা কি বুঝতে পারছো? এটা আসলে লেখার নিয়ম হলো এরকম যে এই ইলেকট্রনের +1 হতে পারে, অথবা 0 হতে পারে, অথবা -1 হতে পারে। আর এটার ক্ষেত্রে স্পুনের ক্ষেত্রেও তাই, হয় -1/2 হবে অথবা +1/2 হবে। যখন আর এর -1/2 হলে ওটা কি হবে? তখন +1/2। কিন্তু আমরা তোমাদের হিসাবের সুবিধার্থে একটু নির্দিষ্ট করে দিচ্ছি যে পি এর মানগুলো মাইনাস থেকে শুরু করবা, প্লাসে শেষ করবা। আর এই যে এটাও নির্দিষ্ট করে দিচ্ছি যে তীর নিচে থাকলে -1/2 ধরবা, তীর উপরে থাকলে +1/2 ধরবা। এটা সুবিধা কি, তোমরা সহজে ইলেকট্রনগুলোর স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবা। কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি কোনো নিয়ম না, মানে এটা আমরা হিসাবের সুবিধার্থে করতেছি। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপরে আসো। এরপরে আমরা যে ইলেকট্রন বিন্যাসের নীতিটা পড়ব সেটা হলো আউফবাউ নীতি। তাহলে দেখো কেন এই নীতি পড়তে হবে? আমরা তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম নাকি? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গিয়েই মানে প্রবলেমের উদ্রেক হয়, সেখানে আমরা ওই যে পলির বর্জন নীতিটা শিখলাম। আচ্ছা, এবার দেখো তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, এই যে পলির বর্জন নীতি অনুযায়ী আমরা কি লিখি? 1s2 লিখি। ওর ইলেকট্রন হলো 3টা, কিন্তু 1s3 লিখা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ পলির বর্জন নীতি অনুযায়ী একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়ে যে এখানে 2টা ইলেকট্রন আছে, তাহলে আরেকটা ইলেকট্রন এখানে থাকতে পারবে না। তাহলে এর পরের অরবিটাল কি? 1 নম্বর শক্তি স্তরে একটাই অরবিটাল আছে, সেটা হলো 1s। তো ওখানে 2টা ইলেকট্রন অলরেডি দিয়ে দিছি, তার মানে 1 নম্বর শক্তি স্তরে আর পরের ইলেকট্রনের থাকার সুযোগ নেই। তাকে এখন যেতে হবে 2 নম্বর শক্তি স্তরে। এখন 2 নম্বর শক্তি স্তরে গিয়ে ওই ইলেকট্রন দেখলো, এই যে দেখো 1 নম্বর গেল, এবার 2 নম্বর শক্তি স্তরে গেল। শক্তি স্তরে গিয়ে দেখলো ওখানে 2টা অরবিটাল আছে, একটা 2s আর একটা হলো 2p। এখন ওই একটা ইলেকট্রন আমি এসে দিব নাকি পিতে দিব, এইটাই নির্ধারিত হবে আউফবাউ নীতি দিয়ে। যে আমি ইলেকট্রন, এই যে 2টা তো এখানে গেল, 3 নম্বর ইলেকট্রন এখন এসে দিব নাকি পিতে দিব, এটাই নির্ধারণ হবে
আউফবাউ নীতি দিয়ে। তাহলে দেখো আউফবাউ নীতি কি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল সমূহে প্রবেশ করে, এটাকেই বলা হয় আউফবাউ নীতি। আউফবাউ হলো একটা জার্মান শব্দ, এর মানে হলো টু বিল্ড, নির্মাণ করা, অর্থাৎ পরমাণুর কক্ষ শক্তি স্তরগুলো ইলেকট্রন দ্বারা কিভাবে তৈরি হয়, নির্মিত হয়, সেটা এই নীতির মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যায়? নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো কেন ইলেকট্রন প্রথমেই নিম্ন শক্তির অরবিটালে যায়? কারণ নিম্ন শক্তির অরবিটাল হলো ইলেকট্রনের, নিম্ন শক্তির অরবিটালটা হলো নিউক্লিয়াসের কাছে অবস্থিত। তার মানে নিম্ন শক্তির অরবিটালে গেলে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণটা কি হয়? বেশি হয়। আর ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ যত বেশি হবে, ওই ইলেকট্রনটা তত স্থিতিশীল হবে। বুঝতে পারছো? আর ওই স্থিতিশীলতা অর্জনের জন্যই ইলেকট্রন প্রথমে কোথায় যেতে চায়? নিম্ন শক্তির অরবিটালে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, স্থিতিশীল অবস্থা মানে এটাও যে সহজে ওই অবস্থার সে পরিবর্তন করতে চায় না। মানে স্থিতিশীল অবস্থা মানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে পরিবর্তিত হতে চায় না। দেখো কেন হতে চাবে না? কারণ একটা ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছে আসবে, নিউক্লিয়াসের কাছে আসলে কি হবে? নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হবে। তো বেশি আকর্ষিত হওয়া মানে কি? ওই ইলেকট্রনের অপসারণ করতে বা ওই ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করতে বেশি শক্তি লাগবে। তো বেশি শক্তি লাগবে মানে ওই ইলেকট্রনটা সুস্থিতিশীল অবস্থায় আছে, এবং এটাই বস্তুর ধর্মই, এটা সে সবসময় স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। তো সেটাই আমরা এই নীতির আকারে উপস্থাপন করছি। সেটা হলো কি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, স্থিতিশীল অবস্থা বেশি। এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো এই নীতিটা একক কোনো বিজ্ঞানীর দেয়া না, এই নীতির পিছনে অনেক বিজ্ঞানীর অবদান আছে, এই জন্য এখানে কোনো বিজ্ঞানীর নাম দেওয়া নেই। যেমন পলির বর্জন নীতি, ওইরকম কোনো নাম নেই। তো এটাকে জার্মান ভাষায় বলা হয় কি? আউফবাউ নীতি। তাহলে এখন কোন অরবিটালের শক্তি বেশি আর কোন অরবিটালের শক্তি কম, এটা আমরা নির্ধারণ করব কিভাবে? এটা নির্ধারণ করার একটা নিয়ম আছে, সেটা হলো n+l নিয়ম। এটা দ্বারা আমরা অরবিটালের শক্তি কার বেশি কার কম এটা নির্ধারণ করতে পারবো। যেমন এই যে উদাহরণ হিসেবে এখানে বলছিলাম, মানে লিথিয়ামের যে ইলেকট্রন 2s এ যাবে না 2p তে যাবে, তাহলে ওই দুইটার আমরা শক্তি নির্ণয় করি n+l এর নিয়ম দ্বারা। 2s এর জন্য n+l এর মান, n এর মান কত? 2, s এর মান 0 = 2। তারপরে 2p, 2 + 1 = 3। তো n+l এর নিয়মের প্রথম নিয়ম হলো, যে অরবিটালের n+l এর মান বেশি তার শক্তি বেশি। n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, আর যার n+l এর মান কম তার শক্তি কম। এই যে শক্তি কম, শক্তি বেশি। তাহলে বলো ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? যেখানে শক্তি কম, যেখানে থাকলে ওর শক্তি কম হবে, শক্তি কম হবে বা নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ বেশি হবে, সেখানে সে থাকবে। তাহলে প্রথম নিয়ম হলো, দুটি অরবিটালের মধ্যে যে অরবিটালের n+l এর মান কম হবে তার শক্তি কম হবে এবং তাতেই ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তাহলে এবার দেখো 2p আর 3s নিলাম, এই দুইটার মধ্যে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে? 2p তো বের করাই আছে, 3s এর, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? সমান না? যখন দুটি অরবিটালের n+l এর মান সমান হবে, যখন দুটি অরবিটালের n+l এর মান সমান হবে, তখন যার n এর মান কম তার শক্তি কম, এবং সেখানেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 2 নম্বর নিয়ম হলো, দুটি অরবিটালের
n প্লাস l এর মান সমান হলে যে অরবিটালের n এর মান কম হবে তার শক্তি কম হবে এবং তাতেই ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। বুঝতে পারছো? তাহলে এবার এটা করো তো দেখি। রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 4d অরবিটালে প্রবেশ না করে 5s অরবিটালে প্রবেশ করে কেন? তাহলে কিভাবে এটার অ্যান্সার লিখবা? প্রথমে 4d এর জন্য n প্লাস l এর মান বের করবা, এরপরে 5s এর জন্য বের করবা। তাহলে 4d এর 4 প্লাস 2 5 প্লাস 0 কি ঠিক আছে না? এর n প্লাস l এর মান হলো 6 5। তো যেহেতু 5s এর n প্লাস l এর মান কম, সুতরাং এর শক্তি কম, সুতরাং এখানেই আগে ইলেকট্রন প্রবেশ করবে। কি বুঝতে পারছো? তাহলে আউটবাউ নীতি অনুযায়ী দেখো কোন অরবিটালের শক্তি বেশি এবং কোন অরবিটালের শক্তি কম, এটার একটা ক্রম আছে। এই অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করি। এদিকে কি শক্তি বাড়তেছে, তাহলে ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে? 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, তারপর এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, এই যে এইভাবে সাজিয়ে নিলে ওর চেয়েও সহজ হবে। তোমরা এইভাবে লিখবা এসএস, তো এটা এইভাবে লিখতে পারো, মনে রাখতে পারো স্কুল স্কুল, ঠিক আছে? তারপরে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল, এরপর ঢাকা প্রাইমারি স্কুল ঢাকা প্রাইমারি স্কুল, যেটা লিখবা দুইবার করে লিখবা। স্কুল স্কুল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল ঢাকা প্রাইমারি স্কুল ঢাকা প্রাইমারি স্কুল। এরপরে এফ দিয়ে মনে রাখবা এইভাবে ফ্রি ঢাকা প্রাইমারি স্কুল ফ্রি ঢাকা প্রাইমারি স্কুল। এরপরে দেখো, এই যে ভালো করে দেখো, এখানে 1 2 3 4 দিবা, 1 2 3 4। এবার এটা দেওয়ার পর তুমি আগে এস গুলোর সামনে নাম্বার বসাই নিবা। এখানে 1 দিয়ে শুরু হলো না, তাহলে 2 3 4 5 6 7 8। 2p 2 দিয়ে শুরু, পির আগে 3 4 5 6 7। এরপরে ডি 3d 4d 5d 6d, তারপর 4f 5f। দেখো এটা খুব দ্রুত তোমরা এঁকে ফেলতে পারবে। এবং আউটবাউন্ড নীতির কিছু এমসিকিউ আসলে যদি এই যে এইখান থেকে বলে অরবিটালের ক্রম কোনটি সঠিক, এই যে এগুলোর মধ্য থেকে যদি দেয়, তাহলে খুব দ্রুত এটা লিখে ফেলে তোমরা ওই এমসিকিউ সলভ করতে পারবা। তাহলে দেখো ইলেকট্রন প্রবেশ করে কিভাবে, এই যে এই লাইনে 1s থেকে 2s, এটা শেষ হলো, তারপরের লাইনে এইভাবে সিরিয়ালি যাবে, তারপরের লাইনে এইভাবে সিরিয়ালি যাবে। বুঝতে পারছো? এই যে এইভাবে তোমাদের এমসিকিউ দিবে যে ইলেকট্রন প্রবেশের ক্রম কোনটি সঠিক। এইভাবে যদি দেয়, এভাবে না লিখলে বলতে পারবা? বলো তো কোনটা সঠিক? 6s এর পর 7p, 6s এর পর 7p তে ইলেকট্রন যায়? ভুল। 7s এর পর 6p, 7s কই? 7s এর পর কি 6p তে ইলেকট্রন যায়? তাহলে এই অরবিটাল ইলেকট্রন প্রবেশের ক্রম ভুল। 3 নম্বর 5s 40 5p,
এই যে এটা ঠিক। তারপরেরটা 4 নম্বর 5f এর পর ইলেকট্রন কোথায় যায়? 6d তে যায়, ওই পর্যন্ত ঠিক আছে। 6d এর পর কোথায় যায়? 7p। আর ওখানে কি দেওয়া? এই যে এটা ভুল। বুঝতে পারছো? এই ক্রম জানা না থাকলে এটা তুমি সলভ করতে পারবা না। এবার দেখো, উচ্চ শক্তির অরবিটাল কোনটি? উচ্চ শক্তির অরবিটাল কোনটি? এইটা যদি প্রশ্ন করে উচ্চ শক্তির অরবিটাল কোনটি, এখানে তুমি সলভ করবা n প্লাস l এর নিয়ম দ্বারা। n প্লাস l এর নিয়ম দ্বারা 4 3 7 5 0 5 1 6 6। এই যে এইটা বলছিলাম 5 5s এর মান কি 0? ও 0 লিখে ফেলছি 5। তাহলে এটা কি হবে? 4f। বুঝতে পারছো? যখন এরকম সিঙ্গেল অরবিটাল দিয়ে বলবে উচ্চ শক্তির অরবিটাল কোনটি, তখন n প্লাস l প্রয়োগ করবা। আর যদি এই যে এরকম প্রশ্ন আছে আউটপাউ নীতি অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক, এটা দ্বারা বোঝাচ্ছে কোন অরবিটালের পর কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে n প্লাস l হিসাব করে যদি অ্যান্সার করো ভুল হবে। বোঝা গেছে? তাহলে দেখো তো এখানে কোন ক্রমটা সঠিক। থ্রি ডির 4s এর পর ইলেকট্রন কোথায় যায়? 3d তে, তারপরে 4p তে। এই যে দেখে আসো এখানে 4s এর পর 3d, 3d এর পর 4p। তাহলে কি ক? এটা ক হবে। তো বাকিগুলো দেখো, এই যে গ যদি তুমি লক্ষ্য করো, গ কি দেওয়া আছে? 5s 5p 4d, 5s 5p 4d, অথচ এটার ক্রম হবে 5s 4d তারপরে হলো 5p। বুঝতে পারছো? এবার তোমরা ল্যান্থেনামের ইলেকট্রন বিন্যাস করো দেখি। কতগুলো হয়েছে এখানে? ছয়টা। 6s এ দুইটা, কত হলো এখানে? 56 হলো নাকি? এরপর 4f এ একটা, এটা আছে 4f এ একটা, 6s এ দুইটা, 6s এ দুইটা। কিন্তু বাস্তবতা হলো এর ইলেকট্রন বিন্যাসে 4f এ যায় না। ইলেকট্রনটা যায় হলো, এটা হয় হলো শেষের বিন্যাসটা হয় এরকম 6s2 5d1। তাহলে ব্যতিক্রম হলো না? তার মানে অনেক মৌলই এরকম আছে যারা আউটবাউ নীতির ব্যতিক্রম দেখায়। তাহলে এটার অ্যান্সার হবে গ। এরকম অনেক মৌলই আছে যারা আউটবাউ নীতির কি ব্যতিক্রম দেখায়। তো এরকম মৌলের নাম তোমরা লিখে রাখো। নায়োবিয়াম, মলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, এই যে ল্যান্থেনাম, প্লাটিনাম, গোল্ড, আর পরিচিত আরো দুইটা আছে, মানে এগুলো জানো দেখে লিখি নাই, ক্রোমিয়াম আর হলো কপার। এগুলো তোমাদের এমসিকিউ আসবে। নিম্নের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে, বা নিম্নের কোন মৌলটি আউটবাউ নীতির ব্যতিক্রম দেখায়? তাহলে এবার দেখো
তাহলে এখান থেকে আমরা বুঝলাম লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এই যে এরকম। কি ঠিক আছে? বেরিলিয়ামের 4টা ইলেকট্রন আছে, তাহলে কোথায় যাবে? বোরন বোরন এই তো একটা। এবার আসলে হলো কার্বন। কার্বনে কয়টা আছে? 1 2 3 4 5 6 এভাবে লিখতে পারি। এভাবে দিতে পারি। তারপর এইভাবে দিতে পারি। আর কিভাবে দেওয়া যায় বলো তো? দুটাই নিছে। আর কোনো বুদ্ধি আছে? এই যে একসাথে দিছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন আসলে কোনটা সঠিক, এই জন্য আমাদের আরো একটা নীতি শিখতে হবে, সেটা হলো হুন্ডের নীতি। কথা বুঝতে পারছো? আরেকটা নীতি শিখতে হবে যে এই যে এতগুলো বিন্যাস হলো, এই এতগুলো বিন্যাসের মধ্যে আসলে কোনটা সঠিক বিন্যাস, এটা নির্ধারিত হবে হুন্ডের নীতির মাধ্যমে। তাহলে আগামী লেকচার আমরা শুরু করব হুন্ডের নীতি দিয়ে।